চলো ঘুরতে যাওয়ার পক্ষ থেকে আপনাদের শুভ দীপাবলি এবং দুর্গাপুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি, নতুন একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসব। এখন আমরা রয়েছি বড়নগর স্টেশন। এখান থেকে আমরা এখন শিয়ালদা যাচ্ছি। শিয়ালদা থেকে আমরা ক্যানিং লোকাল ধরবো এবং ক্যানিংয়ে যাব। আজকে আমাদের গন্তব্য হবে সুন্দরবন, দুদিনের প্রোগ্রাম। আজকে যাচ্ছি, আবার রবিবার আমাদের রিটার্ন বিকেলে। তো যাবতীয় খবরাখবর আপনাদের জানাবো, সুন্দরবন রিলেটেড যা যা খবর আছে সব কিছু আপনাদের জানাবো। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী সাইট সিন আছে সবই আপনাদের জানাবো। তো চলুন যাওয়া যাক সুন্দরবন। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বন্ধুরা, এখন আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। রাইট টাইমে ট্রেন আমাদের ক্যানিং স্টেশনে নামিয়ে দিয়েছে। 8:53 নামানোর কথা, সেই ঠিক টাইমে আমাদের ক্যানিং স্টেশনে ট্রেন নামিয়ে দিয়েছে। এখন আমরা প্ল্যাটফর্মটা পার করে, লাইন পার করে এপারে চলে এলাম। এখান থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন একদম সোনাখালি বা কতখালি যাওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি সোনাখালি লঞ্চ ঘাটে। এখানে দেখুন সব লঞ্চগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকে লঞ্চে, নির্দিষ্ট করা লঞ্চে উঠে যাচ্ছে লাগেজ নিয়ে। তো আমরাও আমাদের নির্দিষ্ট করা লঞ্চে উঠবো বলে দাঁড়িয়ে আছি। আমাদের লঞ্চের নাম ছিল MV কৃষ্ণনারায়ণ। বন্ধুরা, আমাদের লঞ্চ এখন সোনাখালি লঞ্চঘাট থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন যাত্রা শুরু করলাম। আমাদের এটা দুদিনের 2 নাইট 3 ডেজের প্রোগ্রাম। এখন আমাদের প্রথম গন্তব্য হবে গোসাবা, হ্যামিল্টন বাংলো এবং বেকান বাংলো। তো এখন আমরা গোসাবার দিকে চলেছি। আমাদের টোটাল আমরা 105 জন গেছিলাম এই সুন্দরবন ট্যুরে। আর কাদের সাথে গেছিলাম, কোন ট্যুর অপারেটরের সাথে গেছিলাম, সেটা আমরা ডিটেলসে পরে আলোচনা করছি। বন্ধুরা, সুন্দরবন সম্বন্ধে আপনাদের 2-1টা ইনফরমেশান দিয়ে রাখি। সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করেছিল। এখানে 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও খালবিল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন ধরনের পাখি, হরিণ, কুমির ও সাপ এখানে রয়েছে। সুন্দরবৃক্ষের নাম অনুসারে সুন্দরবনের নাম হয়েছে। বন্ধুরা, সোনাখালি থেকে লঞ্চ ছাড়ার পরেই আমাদের হাতে ব্রেকফাস্টের প্লেট চলে এলো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম এবং একটা করে মিষ্টি। লুচি আনলিমিটেড ছিল, খাবারের মান খুব ভালো ছিল। আমরা সবাই খুব আনন্দের সাথে খেলাম এবং পরবর্তীতে আমাদের যে সমস্ত খাবারগুলো আরও এসেছিলো পরপর, তো সেগুলো ডিটেলস আমি পরবর্তীকালের সময় আপনাদের দেব। আমাদের এই প্রোগ্রামটা ছিল টোটাল 2 রাত্রি 3 দিনের প্রোগ্রাম, ক্যানিং টু ক্যানিং। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার বাকি কথা বলা যাবে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট হওয়ার পরে আমাদের লঞ্চে বাউল গানের আয়োজন করা হয়েছিল। আমরা যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হয়ে গেছিলাম, সেই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ওনারা বাউল গানের আয়োজন করেছিলেন এবং ওখানকার একজন লোকশিল্পীকে ওনারা আমাদের লঞ্চে এনেছিলেন এবং তিনি আমাদের গান গেয়ে খুব এন্টারটেনমেন্ট করেছেন এবং আমাদের সাথে সাথে যে সমস্ত পর্যটকরা ছিল তারাও খুব আনন্দ পেয়েছিল। তো ওনার গানের কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি।
এখন আমি একটা ইনফরমেশান আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সাথে এই ট্যুরটা করেছিলাম, তাদের নাম হচ্ছে জে এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এদের অফিস হচ্ছে বড়নগরে। তো এনারা টোটাল যে সুন্দরবনের প্যাকেজটা ওনারা করেছিলেন, টোটাল 105 জন পর্যটক আমরা গেছিলাম কলকাতা থেকে। এবং আমাদের জন্য দুটো লঞ্চের অ্যারেঞ্জ করা হয়েছিল। একটা লঞ্চে আমরা 50 জন ছিলাম এবং একটা লঞ্চে আমরা 55 জন ছিলাম। এবং ওনাদের আতিথেয়তা এবং ওনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনারা যে সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছিল, বিশেষ করে বাউল গান এবং ওখানকার ঝুমুর ড্যান্স, যেটা সুন্দরবনের হোটেলে আমাদের হয়েছিল, প্রত্যেকটা জিনিসই ওনারা খুব সিনসিয়ারলি করেছিলেন এবং আমাদের খুব ভালো লেগেছিল। তো সেই কারণের জন্য আমি রিকমেন্ড করব, যদি আপনারা সুন্দরবন ট্যুর করতে চান তাহলে আপনারা এনাদের সাথে যোগাযোগ করবেন। আমি ওনাদের ফোন নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দেবো। বলুন, আমরা বোট ঘুরিয়ে দুপারে দেখাবো। হুটুহুটি করবেন না, জিনিসটা করতে গিয়ে আপনাদের গায়ে লেগে যাবে, কারণ ছোট একটা পজিশন, ঠিক আছে? চিল্লামিল্লি করলে জিনিসটা পালিয়ে যাবে, তাড়াহুড়ো করলে আপনাদের সমস্যা হবে। আমাদেরকে দেখাবেন যে পজিশনে বসে থাকবেন, ঠিক আছে? আরেকটা কথা না বললেই নয়, এনাদের যে সমস্ত আমাদের দুটো লঞ্চে টোটাল 4টে ছেলে কাজ করেছিল। তো এই ছেলেগুলো এতটাই মানে ভালো ব্যবহার এবং এরা এতটাই মানে হেল্পফুল ছিল যে আমাদের 105 জন যে আমরা পর্যটক গেছিলাম, তারা সত্যিই ওদের খুব মানে করেছে, প্রশংসা করেছিল। কেননা প্রত্যেকে খুব সুন্দরভাবে আমাদের সাথে মিলেমিশে এই 2 রাত্রি 3 দিনের প্রোগ্রামে ছিল এবং কোনো ব্যাপারে কোনো রকমের হেল্প চাইলে সঙ্গে সঙ্গে ওরা কোনো রকমের সংকোচ না করে আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। বন্ধুরা, এখন আমি আমাদের আজকের প্রথম স্পট গোসাবার হ্যামিল্টন বাংলোয় চলে এসেছি। এই হ্যামিল্টন বাংলো সম্বন্ধে একটা ঘটনা আছে, সেটা সংক্ষেপে একটু আপনাদের বলি আমি। 20 শতাব্দীর প্রথম দিকে ম্যাকেঞ্জি কলকাতা শাখার প্রধান হয়ে এসেছিলেন। 1903 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি সুন্দরবনের গোসাবায় প্রায় 9000 একর জমি তিনি 40 বছরের জন্য ইজারায় নিয়েছিলেন। তিনি কাঠ এবং অন্যান্য সামগ্রী দিয়ে নদীবাঁধ তৈরি করেছিলেন এবং গোসাবায় তার নিজের থাকার জন্য এটি আবাসনও বানিয়েছিলেন। সেই আবাসনটি হচ্ছে এই হ্যামিল্টন বাংলো। আপনারা গেলে দেখতে পাবেন, কিন্তু এই কাঠ দিয়ে এই হ্যামিল্টন বাংলোটি তৈরি হয়েছে এবং এর ভিতরে ঢোকা কিন্তু যাবে না, আপনারা জাস্ট বাইরে থেকে দেখে চলে আসবেন। হ্যামিল্টন বাংলো দেখে এখন আমরা চলে এসেছি বেকন বাংলোয়। এখানে ঢুকতে গেলে 5 টাকা করে এন্ট্রি ফি লাগে। তো এই বাংলোটার সম্বন্ধেও একটা গল্প আছে ছোট, সেটা আমি আপনাদের বলছি। 1903 সালে গোসাবায় ডেভিড হ্যামিল্টন এই বাংলোটি তৈরি করেছিলেন। তো তার কারণ হচ্ছে 1930-এর দশকে গোসাবার যখন সমস্ত প্রকল্পের কাজ প্রায় সমাপ্ত হয়ে গেছিল, তখন ড্যানিয়েল হ্যামিল্টন রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং মহাত্মা গান্ধীকে আমন্ত্রণ করেছিলেন দেখার জন্য। 1932 সালে ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবাই হ্যামিল্টনের কর্মকাণ্ড দেখতে এসেছিলেন এবং তিনি 2 দিনের জন্য এই বেকন বাংলোয় ছিলেন। তো সেখান থেকেই এই বেকন বাংলোটি রবীন্দ্রনাথের স্মৃতি বহন করে চলেছে। এবং আমরা যারা সুন্দরবনে যায় গোসাবাতে, তারা অবশ্যই এই দুটো বাংলো, হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো, এই দুটো ঐতিহাসিক বাংলো দর্শন করে। তো আমরাও দেখেছিলাম, কিন্তু এই দুটো বাংলোই কাঠ দিয়ে তৈরি, কিন্তু ভিতরে দুটোরই প্রবেশ নিষেধ, মানে ভিতরে ঢোকা যাবে না, আপনারা জাস্ট বাইরে থেকে ঘুরে দেখে চলে আসতে পারেন। তবে বেকন বাংলোটা কিন্তু ভিতরটা সুন্দরভাবে সাজানো আছে, পার্ক করা আছে, সেখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু করা আছে। তো সেখানে আপনারা দাঁড়িয়ে কিছু ফটোশ্যুটও করে নিতে পারেন। তো দুটো মোটামুটি আমাদের বেশ ভালোই লেগেছে। আপনারাও কিন্তু গেলে অবশ্যই এই দুটো জায়গা ভিজিট করবেন। প্রথম দিন দুপুরের লাঞ্চে আমাদের মেনু ছিল সরু চালের ভাত, সবজি, ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, পাবদা মাছের ঝোল, চাটনি, পাঁপড়। খাবারের মান খুব ভালো ছিল এবং আমরা খুব সুন্দরভাবে খুব তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছিলাম এবং পরবর্তীকালে ওনারা যে খাবারগুলো আমাদের দিয়েছিল, প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু ছিল। আমরা এখন দয়াপুরে রয়্যাল বেঙ্গল রিসর্টে উঠেছি। আমাদের যে রুমটা দেওয়া হয়েছে, সেই রুমটা দেখুন, যথেষ্ট বড় রুম। এটা 3 জন শেয়ারিং করতে পারবে এই রুমটাতে। এখানে টিভি আছে, একটা ফ্ল্যাট টিভি আছে, এখানে একটা
ওয়ার্ড্রপ টাইপের আছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে। আচ্ছা, এবার আপনাদের বাথরুমটা দেখাই। এটা হচ্ছে বাথরুম, গিজার সিস্টেম আছে, কমোড সিস্টেম রয়েছে, এদিকে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, যথেষ্ট ভালো এবং যথেষ্ট স্পেসি জায়গা, অনেকটাই জায়গা রয়েছে ভিতরে। এবং এই রিসর্টটার মধ্যে টোটাল 82খানা রুম আছে। তো এদের কনফারেন্স রুম সব কিছু ব্যবস্থা রয়েছে, বিশাল বড় লন রয়েছে পেছন দিকে, সেটা সকালবেলা আপনাদের দেখাবো। আপাতত আমরা সারাদিন জার্নি করে এসেছি, জাস্ট সাড়ে ছটা নাগাদ আমরা রুমে এসেছি, হোটেলে এসেছি। তো সে কারণের জন্য সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, তো আমরা একটু বিশ্রাম নিচ্ছি। কালকে সকালবেলায় আপনাদেরকে হোটেলের বাইরেটা ঘুরিয়ে দেখাবো। এটা 3 স্টার প্রপার্টি আছে। হোটেলের টেরিফ যেটা আছে সেটা আপনাদেরকে আমি কালকে সকালে বলবো। তো আপাতত আমি ভিডিওটা স্টপ করছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন। এখন আমি সকাল সকাল হোটেলের রুমের থেকে বেরিয়ে গেছি। বেশ ভালোই ঠান্ডা ছিল ওই সময়টায়। ডিসেম্বর মাসে আমরা 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই 3 দিনের জন্য সুন্দরবনে গেছিলাম। তো মোটামুটি সকালবেলা বেশ ভালোই ঠান্ডা ছিল। তো রিসর্ট যেটা আমরা নিয়েছিলাম দয়াপুরের রয়্যাল বেঙ্গল রিসর্ট, তো সেই রিসর্টের রুমের থেকে বেরিয়ে আমি জাস্ট একটু বেরিয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিও করে। হোটেলের মানে রিসর্টের ভিতরটা এরকম সুন্দরভাবে দেখুন গাছ লাগানো আছে, এবং একটা সাইড দেখুন নেট দেওয়া আছে, এবং ওপাশটাতে ধানের ক্ষেত। এটা রিসর্টের নয়, ওটা বাইরের মানে কোনো আলাদা লোকের। তো যাই হোক, তো রিসর্টটা বেশ সুন্দর দেখতে লেগেছে আমার। এই রিসর্টের মধ্যে টোটাল 85 রুমস আছে, এবং এখানে কনফারেন্স রুম, ব্যাঙ্কুয়েট হল, ডাইনিং রুম সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। ফেসিলিটি খুব ভালো, রুম সার্ভিসও খুব ভালো। তো ওভারঅল আমাদের এই রিসর্টটা খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। এবং এখানে আপনারা বেশ ঘুরতে ঘুরতে মানে এতটাই বড় রিসর্টটা যে আপনারা হাঁটতে হাঁটতে হয়তো একটু মানে যদি ক্লান্তও হয়ে যান, আপনাদের বসার জন্য এখানে সুন্দর সিটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই সামনেটা দেখুন এরকম গোল করে রাউন্ড শেপে সিটিংয়ের ব্যবস্থা করা আছে। আপনারা কি ওখানে বসতেও পারেন, বা সন্ধেবেলায় আপনারা ওখানে বসে একটু গল্প করলেন, সমস্ত কিছু করতে পারেন। তো বেশ ভালো লেগেছে, মনোরম পরিবেশ। যদি আপনারা সুন্দরবনে যান তাহলে সেক্ষেত্রে আপনারা দয়াপুরটাকে বেছে নিতে পারেন। তার কারণ হচ্ছে এখন যে পাখিরালয় যেটা আছে, পাখিরালয়ে কিন্তু প্রচুর হোটেল রিসর্ট তৈরি হয়ে গেছে, এবং প্রচণ্ড ওখানে একটা সবসময় একটা মানে ভিড় থাকে ট্যুরিস্টদের। তো সেই জায়গা থেকে দয়াপুরটাতে এলে আপনাদের এই রিসর্টটা যদি আপনারা বুক করে আসেন, সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে। তার কারণ হচ্ছে বেশ নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ পরিবেশ, লোকের বেশি কোলাহল এখানে পাবেন না আপনারা। তো সে কারণের জন্য আমাদের বেশ ভালো লেগেছে। এবং এখানে দেখুন এই হোটেলের যারা ছেলে আছে তারা নিজেরা এখানে বেশ চাষ টাস করেছে, সবজি টবজি। এখানে হোটেলের ছেলেরা আমাদের বললো যেটা, যে ওরা এখানকার থেকে এই সবজি নিয়েই রান্নাবান্না করে হোটেলে নিজেদের জন্য। তো ওভারঅল বেশ ভালো লেগেছে আমার। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যেদিনকে আমরা মানে গতকাল সন্ধেবেলা আমাদের স্ন্যাক্সে দিয়েছিল এগ চাউমিন, এবং রাতের ডিনারে ছিল হচ্ছে গিয়ে পোলাও এবং মটন কষা। তো সেটা আমি সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, চলুন তাহলে পরবর্তী যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি তাহলে। এখন আমরা সজনাখালি ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এখান থেকে আপনারা যদি কপাল ভালো থাকে তাহলে আপনারা কিছু বন্যপ্রাণী দেখলেও দেখতে পারেন, কিন্তু আমরা কিন্তু কিছুই দেখতে পাইনি। শুধু নিচে ঘন জঙ্গল এবং তার মধ্যে কিছু জলাভূমি রয়েছে, এছাড়া আর কিছু দেখা যায়নি সেরকমভাবে। তো যাই হোক, এবারে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এখানে যখন আপনারা যাবেন তখন আপনাদের একজনকে গাইডকে সঙ্গে নিতে হবে। এখানে টোটাল 60 জন গাইড কাজ করেন। তো যাই হোক, ওখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে, ওই অফিস থেকে আপনাদের একজন গাইডকে সঙ্গে নিতে হবে, এবং উনি পরবর্তী সময়ে যে আপনারা লঞ্চে করে আরও যে সমস্ত সাইট সিনগুলো করবেন সেগুলোতেও ওনারা আপনাদের সাথে গাইড হিসাবে থাকবে, এবং ওনারা পুরো সম্পূর্ণভাবে আপনাদের সুন্দরবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জানাবেন যে সুন্দরবনটা আসলে কতটা জায়গা নিয়ে রয়েছে, এবং তার একটা মেজর পোর্শন বাংলাদেশে রয়েছে, এবং তার কিছুটা অংশ আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এবং সেই সুন্দরবনে যে সমস্ত সুন্দর
সুন্দরবনকে সারাউন্ডিং করে যে সমস্ত নদীগুলো রয়েছে, যেমন রায়মঙ্গল, মাতলা, বিদ্যাধরী, তারপরে আরও যে সমস্ত নদীগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে উনি বিস্তৃত ব্যাখ্যা দেবেন এবং ঠিক কোন জায়গায় গেলে বাঘকে দেখা যেতে পারে। তো সেই জায়গাটা যদিও আমাদের মতো ট্যুরিস্টদের জন্য ওখানে যাওয়া আমরা পারমিশন পাবো না। তো যাই হোক, তো সেটা উনি বলবেন যে কোন জায়গায় গেলে মানে একদম ফরেস্টের কোন এরিয়াতে গেলে বাঘ দেখা যেতে পারে। তো সেই সমস্ত ব্যাপারগুলো ওনারা বলবেন। তো আমাদের যিনি গাইড ছিলেন এই মেয়েটি, এবং এ কিন্তু যথেষ্ট ভালোভাবে আমাদেরকে সুন্দরবনের ম্যাপ দেখিয়ে আমাদেরকে পুরো ডিটেলস একটা ধারণা দিতে পেরেছিল। তো যাই হোক, আমাদের তো সজনেখালি ওয়াচ টাওয়ারটা দেখা কমপ্লিট হলো। এবার আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনের জন্য। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার পরে আমরা এখন চলে এসেছি দোবাংকিতে। দোবাংকিতে ক্যানোপি ওয়াক, এটা খুব বিখ্যাত। সুন্দরবনে যে কটা জায়গা ঘোরার মতন আছে, যেমন সজনেখালি, সৌজন্যখালি, তারপর দোবাংকি, এই সমস্ত জায়গা যেগুলো ম্যাক্সিমাম লোক মানে ঘোরার স্পট, তার মধ্যে কিন্তু এই দোবাংকিটাই কিন্তু বিখ্যাত। তার কারণ হচ্ছে ক্যানোপি ওয়াক। এই ক্যানোপি ওয়াক বলতে গেলে আপনাকে লঞ্চ ঘাট, যেখানে আপনাকে লঞ্চ থেকে আপনি নামলেন, সেখান থেকে শুরু করে একদম ফরেস্টের একদম ডিপ ফরেস্টে আপনারা চলে যেতে পারবেন। এবং যাওয়ার জন্য একটা সুন্দর প্রশস্ত রাস্তা করা আছে, একদম জঙ্গলের পিছু আপনারা চলে যেতে পারবেন এবং দুদিকে এরকম নেট দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কোথাও কোনো বন্য প্রাণী যদি দেখতে নাও পান, এখানে গেলে কিন্তু আপনি একটা মানে কনফিডেন্স নিয়ে যেতে পারেন যে এখানে গেলে কিছু না কিছু আপনি দেখতে পাবেন, নিরাশ হয়ে ফিরবেন না। বাঘ হয়তো দেখতে নাও পেতে পারেন, তবে হরিণ আপনারা অবশ্যই এখানে এলেই দেখতে পাবেন। তো আমরাও কিন্তু প্রচুর হরিণ এখানে দেখতে পেয়েছি। ওখানে আপনারা যখন আপনারা এই ক্যানোপি ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যখন সোজা যাবেন, সোজা যাওয়ার পরে আবার দেখবেন ডান দিকে আপনার টার্ন নিয়েছে রাস্তাটা, সেই ডান দিকে যাওয়ার পরে একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে। সেই ওয়াচ টাওয়ারে উঠলে এই ওয়াচ টাওয়ার থেকে পেছনের দিকে একটা মিষ্টি জলের মানে জলাশয়ের মতন রয়েছে। সেখানে এই দেখুন, এখানে একটা কুমির আমরা দেখতে পেয়েছিলাম। এই যে টাওয়ারটা রয়েছে, ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারে উঠলে এই ওয়াচ টাওয়ারের ঠিক পেছন দিকে একটা মিষ্টি জলের হ্রদ মতন করা আছে। সেখানে অনেক বন্য প্রাণী আসে, মানে বিশেষ করে হরিণই এখানে আসে জল খেতে। তো বাঘও কিন্তু এখানে আসে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে আমরা একটা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। আমাদের সাথে যিনি গাইড ছিল উনি বললেন এটা বাঘের পায়ের ছাপ, এবং বেশ মানে একদিন আগেকারই পায়ের ছাপ দেখে আমরা বুঝতে পারছিলাম কাদামাটির মধ্যে পায়ের ছাপটা। বন্ধুরা, দোবাংকি দেখে ফেরার পথে লঞ্চ থেকে আমরা এই হরিণগুলো দেখতে পেলাম, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু সময় যেহেতু কম সেই জন্য হলো না। এখন আমরা পঞ্চমুখানি দিয়ে যাচ্ছি। এটা 5টা নদী সঙ্গম স্থান। এই জায়গাটাতে বর্ষাকালে প্রচণ্ড ঢেউ থাকে, এখন কিন্তু পুরো শান্ত নদী। ওই দেখুন আমাদের আরেকটা বোট যাচ্ছে ওদিকে। এই জায়গাটা প্রচণ্ড চওড়া, নদীটা অনেকগুলো নদী, 5টা নদী এক জায়গায় মিলিত হয়েছে, ওই জন্য জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখানি। বন্ধুরা, এই পঞ্চমুখীতে যে 5টা নদীর মিলনস্থানের কথা বলা হচ্ছে, সেই 5টা নদীর নাম হচ্ছে দুর্গদোয়ানি, ইছামতি, শুকনা, গমুর এবং বনবিবি ধরানি। এই 5টা নদী এই স্থানে মিলিত হয়েছে এবং এর থেকে খুব কাছাকাছি আমাদের বঙ্গোপসাগরটা রয়েছে। তো এখানে প্রচণ্ড পরিমাণ ঢেউ আপনারা দেখতে পাবেন বর্ষাকালে আসলে, কিন্তু আমরা যেহেতু নর্মাল টাইমে গেছিলাম সে কারণের জন্য বেশি ঢেউ দেখতে পাইনি আমরা। বন্ধুরা, দ্বিতীয় দিনে সাইট সিন করে কমপ্লিট করে হোটেলে আস্তে আস্তে মোটামুটি আমাদের 5টা বেজে গেছিলো বিকেল। তো তারপরে আমরা হোটেলের রুমে ঢুকে প্রত্যেকে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তারপরে আমাদের জন্য রিসর্টেরই এই যে কনফারেন্স রুমটা ছিল সেখানে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, সেটা হচ্ছে ঝুমুর নৃত্য। ওখানকার লোকাল যে ট্রাইবাল আছে তাদেরকে 4-5জন মহিলা এসেছিলেন, ওনারা এসে আমাদেরকে পুরো সন্ধ্যেটা খুব সুন্দরভাবে আমাদেরকে এন্টারটেনমেন্ট করলেন। ওনারা বিভিন্ন গান গাইলেন, নৃত্য পরিবেশন করলেন। আমাদের যারা গেছিলেন, আমাদের সাথে যারা সে সমস্ত ট্যুরিস্ট, তারা সবাই খুব আনন্দ পেয়েছিল এবং আমরা নিজেরাও তাদের সাথে তাল মিলিয়ে ড্যান্স করেছিলাম।
আমাদের যারা ট্যুরিস্ট গেছিলো মহিলারা, তারা কীরকম ওই সমস্ত ট্রাইবাল যে মহিলারা এসেছিলো আমাদের এন্টারটেন করতে, তো তাদের সাথে কী সুন্দর নাচে, তালের সাথে তাল দিয়ে নাচ করছে, সবাই খুব এনজয় করতে পেরেছে এবং সেটা দেখে আমাদের নিজেদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, এটা প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমাদের রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। রাতের ডিনারে সেকেন্ড দিন ডিনারে চিলি চিকেন ফ্রাইড রাইস ছিল, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল এবং পুরো প্রোগ্রামটাই খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল। 2 দিন 3 রাতে যে আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল, যেটা ক্যানিং থেকে শুরু হয়েছিল আবার ক্যানিংয়ে গিয়ে শেষ হয়েছিল, পুরো প্রোগ্রামটাই খুব সুন্দরভাবে করা হয়েছিল। তো দ্বিতীয় দিন রাতের এই আমাদেরকে সত্যিই খুব আনন্দ দিয়েছে এবং আমাদের সাথে সাথে প্রত্যেকেই আমরা খুব আনন্দ পেয়েছিলাম। বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের তৃতীয় দিন। সকালবেলা একদম আর্লি মর্নিং আমরা রিসর্টের পেছন দিকে এসেছি। রিসর্টের পেছনে গেট থেকে বেরোলাম, বেরিয়ে সামনেই এই সুন্দর এই নদীটার নাম হচ্ছে দত্ত নদী। এই নদীটা পুরো আমাদের যে দয়াপুর যে রিসর্টে ছিলাম, সেই দয়াপুরটা পুরো এই নদীটা মানে চারদিক দিয়ে ঘিরে রয়েছে। খুব সুন্দর লাগছিল সকালবেলাটা, একদম স্নিগ্ধ নির্মল। শীতের যেমন সকাল হয় গ্রামে, সেরকম সকাল ছিল, কুয়াশাও ছিল হালকা, কিন্তু পরিষ্কারই ছিল। খুব সুন্দর লাগছিল। দেখুন, আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি মাটির রাস্তা ধরে। ওই দিকটাতে সোজা যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটাতে সোজা কিছুটা যাওয়ার পরে কিছু ঘর রয়েছে, সেখানে লোকাল যারা আছে তারা ওখানে থাকে এবং সূর্য অলরেডি উঠে গেছে। দেখুন, আমি যতটা পেরেছি ক্যামেরাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, একটু মনটা খারাপ তো লাগছেই, কেননা 2 দিন আমরা প্রোগ্রামটা করলাম, এতজন লোকের সাথে থেকে তাদের সাথে আনন্দে অংশীদার হয়ে খুব সুন্দর লাগছিল। এখন আমাদের যাওয়ার পালা। একটু পরেই আমরা হোটেল চেক আউট করবো। মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের এখান থেকে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। আজকে সেরকম কিছু সাইট সিন করা হবে না, জাস্ট আমাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে, বালি আইল্যান্ড। সেখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, সেটা আমরা দেখব। দেখে আবার আমরা রওনা দেব সোনাখালির উদ্দেশ্যে। তো যাই হোক, পুরো প্রোগ্রামটা আমাদের খুব ভালো লেগেছে। ভবিষ্যতেও এরকম ধরনের প্রোগ্রাম আমরা আবার করব এবং আপনাদেরকেও দেখাবো প্রোগ্রাম। তো ভিডিওটা পুরো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।